গেন্দবানা মারো। মুম্বাইতে এলে সবার আগে আমার বাড়িতে এসে গান শুনিয়ে তুমি যে যা কাজ করবে করবে। বর্ণালী চট্টোপাধ্যায় কার ফ্যান, মানে কার গান শুনতে ভীষণ ভালো লাগে? सैया हटो जाओ तुम बड़े हो। সমাজ মাধ্যমে কান পাত্রেই শোনা যাচ্ছে সাইয়া হটো যাও। এই গানের সুরে একেবারে মাতোয়ারা দেশ বিদেশ। যে জনপ্রিয় শিল্পী গানটি গেয়েছেন তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বর্ণালী দি, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। এখানে করার জন্য, আমাকে ইন্টারভিউ করার জন্য কেমন লাগছে? মানে একেবারে দুর্গাপুরই বলো, দুর্গাপুরটা টানবো কারণ অনেকেই জানেন বা অনেকে বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের সঙ্গে আপনার একটা সম্পর্ক রয়েছে। দুর্গাপুর থেকে একেবারে মুম্বাই, তাও বনসালির সঙ্গে কাজ কিরকম লাগছে, অভিজ্ঞতাটা কিরকম? প্রথম কথা, দুর্গাপুরে আমি খুব ছোট বয়স থেকেই ছিলাম, তাও ঘুরে ঘুরেছিলাম। কারণ কি, আমার গান বাজনা সমস্তটাই আমার কলকাতা থেকে, এবং খুব ছোট বয়স থেকে, লাইক আমি যখন 3.5 বছর, যখন আমি আধো আধো গলায় গাইতে থাকি, তখন সবাই মায়ের কাছ থেকে শোনা যে তখনই মা বাবা খুবই সিরিয়াস হয়ে গেছিলেন এবং আমাকে সবকিছু বন্ধ করে দিয়ে এই গানের মধ্যে কয়েদ করা হয়েছিল। এবং আলটিমেটলি যেটা আমার ডেস্টিনি আর কি, সেটাতে আমি ভীষণ খুশি এবং আপ্লুত যে তখন যদি আমি শেখার মধ্যে দিয়ে না আসতাম, তাহলে বোধহয় আমি এতটা জার্নি এসে ভান্সালীজির কাছে পৌঁছতে পারতাম না। So I'm so grateful for that. হীরামান্ডির যে গানগুলো ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, সেই গানগুলোর আগেও টলিউডে আপনার বেশ কয়েকটা কাজ ছিল, দুটো গানে আপনি গান গেয়েছেন। তো তারপরে যখন এই গানগুলো ভাইরাল হলো, টলিউড ইন্ডাস্ট্রি কতটা খুশি? ভীষণ খুশি। সবার কাছ থেকে আমি পেয়েছি, ফোন কল পেয়েছি। এবং আমিও তো টলিউডে, আমি তো বাংলার থেকে না, তো বাংলার মানুষদের প্রতি, আর যারা আমাকে অরিন্দম দা, বিক্রম দা করেছেন, মিউজিক ডিরেক্টর ছিলেন, ওখানেও আমি হর হর ব্যোমকেশ, আশিয়া বাসু, অবশ্যই আমি এখান থেকে তো আমি যথেষ্ট উপকৃত, এবং আমার এখান থেকেই নাম, তাহলে আমাকে কে চিনবে। ভান্সালীর সঙ্গে আপনার কাজ, অনেকে বলেন যে তিনি ভীষণ পারফেকশনিস্ট, মানে সবকিছু ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং তার গানগুলোতেও তিনি ভীষণ পরিমাণে খুঁতখুঁতে দেখে নেন। তো সেক্ষেত্রে আপনার গান শুনে তিনি কি বললেন? প্রথম কথা হচ্ছে যে আমার গান শুনে উনি এতটাই ওনার ভালো লেগেছে, उन्हें बोलते मैं मेरे को क्या बोलना चाहिए अभी, तो मैं बना लीजिए, मैं क्या क्या आवाज है, क्या খুব তারিফ করেছিলেন এবং আমি ধন্য তাতে। এবং তারপরেই আমি কিন্তু পরপর ডেট পাই রেকর্ডিং এ, আমার রেকর্ডিং শুরু হলো এবং ফার্স্ট গানই আমার সাইয়া হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে কিভাবে ওনার সঙ্গে দেখা হলো বা এই যোগাযোগটা কিভাবে সম্ভব হলো? যোগাযোগটা সম্ভব হলো, আমি না মুম্বাইয়ে তো আজ থেকে যাচ্ছি না, অনেক অনেক বছর ধরে যাচ্ছি। তো আমি খুব বড় একজন গাইয়ের ইনস্টিটিউশনে আমি গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি অর্ধেকটা গান শোনার পরেই উনি ফোন করেছিলেন একজনকে, হি ইজ ভেরি ক্লোজ টু সঞ্জয় জি, অ্যান্ড দেন বললো যে তুমি এখানে তুমি যাকে খুঁজছিলে সে এখানে বসে আছে, যেই তখন ইনশাআল্লাহ বইটা উনি করছিলেন, তার জন্য ভয়েস খুঁজছিলেন। তো উনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে সুরেশ ওয়াটকারজি। তারপরে আমি আমাকে রীতিমতন বললাম আজকেই চলে যাও বনসালী, একদম দেরি করবে না, তুমি আজকেই যাও, আজকেই গিয়ে কথা বলে এসো। আমি সেদিনই চলে গেছিলাম এবং আমার অনেকগুলো গান সেদিন, সঞ্জয়জি ওয়াজ নট দেয়ার, ওনার যে শ্রেয়স বলে যে ছেলেটি, আমার অনেক ঠুমরি রেকর্ড করে রেখেছিলেন, উনিও খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। তারপরে 1 বছর আমি চুপ করে বসেছিলাম, আমি ভুলেও গেছিলাম রিয়েলি, মানে আমি কখনো মনে হতো যে এটা তো একটা স্বপ্ন, ঠিক আছে গিয়েছি। ওনার রিয়াকশনটা, কাজ পাবো না পাবো সেটা বড় কথা, আমি সাকসেস মনে করি একটা যখন খুব গুণী মানুষের কাছে আমি পৌঁছতে পারি। আমি আমার কাজটা ভালো হতে পারে না ভালো হতে পারে, কিন্তু আমি যখন ওই
মানুষটার কাছে পৌঁছচ্ছে এবং মানুষটার সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে বা আমার কথাগুলো উনি রিসিভ করছেন উইথ রেসপেক্ট, দ্যাট ইজ কল্ড সাকসেস, তাই না? এরপরে বাদ বাকিটা হচ্ছে ওনার ম্যাজিক, আর একটা পুরো হোল টিম নিয়ে তো সম্পূর্ণটা হয়। এবং তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স কিভাবে গ্রহণ করছে না আমাকে, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং, ইউ নো। অ্যান্ড সেই ভালোবাসাটা পেয়ে তো আমি সত্যি আমি কৃতজ্ঞ। এবং আমার অডিয়েন্সের কাছে আমি কি বলবো, কি আরো ভালো ভালো কাজ আমি যাতে উপহার দিতে পারি তার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। এক্ষেত্রে একটা কথা শুনতে পাওয়া যায় যে বলিউডে যারা নিউ কামার তাদেরকে একটু অন্যভাবে দেখা হয়, বা বলিউড ঠিকভাবে অ্যাকসেপ্ট করে না নিউ কামারদের। তো এটা আপনার প্রথম কাজ বলিউডে, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিরকম? ফ্যাবুলাস ইন আ ওয়ার্ড। কেন কি আমি যখনই আমার ঠুমরিটা, দেখো ঠুমরি তো একটা ছোট্ট পরিধি, মানে ক্লাসি পিপল they only listen to this subject, you know, but এটার মধ্যে যে রসটা আছে সেটা যে ইয়াং জেনারেশনের মধ্যে আমি কি বলবো সামনে নিয়ে গেছি, তাদের মনের মধ্যে নিয়ে গেছি, সেটা আমি পেরেছি। এবং প্রথম দিন থেকে বম্বেতে কিন্তু আমার এই জন্য নাম আছে। তো আমার প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছেন, বড় বড় ডিরেক্টর যাদের কাছে আমি গেছি খুব আনন্দের সাথে গান শুনেছেন এবং তারাও খুব আশাবাদী ছিলেন যে আমার কিছু ভালো হবে। আচ্ছা, প্রথম থেকে আগা গোড়াই বর্ণালী চট্টোপাধ্যায় মানে ক্লাসিক্যাল, সেটা যখন টলিউডে কাজ করতে তখন, এখন তো বলিউডে যখন কাজ করছেন তখন আরো লোকজন ক্লাসিক্যাল মানেই একটা আপনাকে, মানে আপনার সঙ্গে একটা খুব ভালো সংযোগ বুঝতে পেরেছে মানুষ। আজকে যদি কোনো রকম ভাবে অন্য কোনো ঘরানায় গান গাইতে বলা হয় ক্লাসিক্যাল ছাড়া, তাহলে কি অবশ্যই করবেন? প্রথম কথা হচ্ছে যে এটা তো খুব পিওর ক্লাসিক্যাল নয়, এটার মধ্যে একটা সাহিত্য আছে, সব গানেই সাহিত্য আছে, কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত ধরনের রস আছে, না অদ্ভুত ধরনের একটা মানে একটা মাটির গন্ধ আছে, অদ্ভুত একটা অর্গ্যানিক একটা ফ্লেভার আছে, যেটা খুব তাড়াতাড়ি একটা কি বলবো সিডাকটিভ টাইপের লোক নিয়ে নেয় যদি তুমি প্রেজেন্ট করতে পারো। যেমন हटो जाओ तुम बड़े हो, रात बीत जाए दिन चढ़ाए, ये बगर जाने तो दो ओ सैया, ये बगर जाने तो তো এর মধ্যে যে নাজাকাত, এর মধ্যে যে কি বলবো রস, এটা এটা তো মানে পিওর ক্লাসিক্যাল এটাকে বলা যায় না, বাট হ্যাঁ ক্লাসিক্যাল ডিসিপ্লিনড হতে হয়, যেটা আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল ডিসিপ্লিনড একজন শিল্পী। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই, মানে রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠেছে। হ্যাঁ, দর্শকদেরও আমার মনে হয় যে কাটা দিয়ে উঠবে, এমনিতেই অনেকদিন ধরে ভাইরাল, সবাই শুনছে। তো এটা তো ক্লাসিক্যালের দিক গেল, যেটা আপনার পছন্দের জায়গা, যেটা ভীষণ ভালোবাসেন, আপনার গান শুনে তো মানুষ কি বলবো আর নিতে পারছে না। এবার বিষয়টা হলো যে যে সমস্ত ইউটিউবে গানগুলো আজকাল মিক্স হয় বা র্যাপ বেরোয় অনেক ক্ষেত্রে, এই সমস্ত গানগুলো কি পছন্দ? আমি বলবো যে আমি ওয়ার্ল্ড মিউজিক শুনি, আমি র্যাপ শুনি, আমি ব্লুজ শুনি, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, অ্যান্ড সেটার থেকে কিন্তু আমার এনার্জি এবং আমার প্রেজেন্টেশন এভরিথিং আমাকে এনরিচ করেছে। আচ্ছা, বলিউডের সঙ্গে বাংলার একটা টান রয়েছে গানের ক্ষেত্রে, একটা একটা সংযোগ রয়েছে, সেটা হলো যে একদম যে সমস্ত মিউজিক ডিরেক্টররা আছে বা আজও যে সমস্ত গায়ক গায়িকারা আছেন, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আগে যারা আছেন মান্না দে ছিলেন, গীতা দত্ত ছিলেন, বা যে সমস্ত ডিরেক্টররা ছিলেন, আর ডি বর্মন ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, তো
প্রত্যেকেই কিছু না কিছু একটা নাম করে গেছেন বলিউডে, প্রত্যেকেরই একটা অসাধারণ জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে বাংলা হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, বাংলার হয়ে একটা কি আলাদা মানসিক চাপ ছিল যে আমাকেও কিছু করতে হবে? মিউজিকে আমার কোনো চাপ নেই, মানে আমি যাদের যাদের নাম তুমি বললে তারা তো মাইলস্টোন, তারা তো কিংবদন্তি, মান্না দে, ইভেন ইয়াং জেনারেশন যারা গাইছে তাদের প্রত্যেককে আমি সম্মান করি। মিউজিকটা তো একটা পার্সপেক্টিভ, তুমি কিভাবে দেখছো, তুমি কিভাবে প্রেজেন্ট করছো, দ্যাটস ইট। ইয়োর প্রেজেন্টেশন মাস্ট বি স্মার্ট, গ্রুভি, দ্যাটস ইট। তো কেন আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি, এবং এবং আমি মনে করি আমি তো শ্রেয়া, অরিজিৎ সবার ফ্যান আমি। ইভেন যারা খুব হালে গাইছে যারা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। বাট দ্য থিং ইজ দ্যাট কি আজকালকার জেনারেশনে যারা একটু, আমাদের সময় তো এত প্ল্যাটফর্ম ছিল না, তারা খুব সহজে পৌঁছে যাচ্ছে তাদের কাছে, মানে মঞ্চগুলোতে পৌঁছে যাচ্ছে, আর খুব শর্টকাটে সবকিছু হয়ে যাচ্ছে বলে অনেক দিন টেকে না। বাট দিস ইজ আনফর্চুনেট, আদারওয়াইজ দে আর ডুইং গ্রেট। মানে আপনি কথার মধ্যেই বললেন যে অরিজিৎ, শ্রেয়া ঘোষাল ওদের ফ্যান আপনি, তো তাছাড়াও বর্ণালী চট্টোপাধ্যায় কার ফ্যান, মানে কার গান শুনতে ভীষণ ভালো লাগে? এখানে দেখো বাংলায় তো অনেকের আছে, শ্রীকান্তদা আছে, শুভমিতা আছে, তারপরে মনোময় আছে, অনেকে আছেন যাদের গান শুনতে আমার খুব ভালো লাগে। আর বম্বের কথা বলছো তুমি, আমি বম্বের জিজ্ঞেস করছি। আচ্ছা, বম্বেতে তো অনেক আছে, অনেকেই আছে যাদের আমি খুবই পছন্দ করি। এই গানের সাথে সম্পর্কটা কবে থেকে শুরু হয়েছে, মানে কত ছোট থেকে গানের সঙ্গে? আমি বললাম 3.5 বছর থেকে আমার শুরু হয়েছে, কিন্তু খুব কম বয়সে আমি বুঝে গেছি যে মিউজিক কে আমার নিজের মধ্যে গ্রহণ করতে হবে, এবং সেটা আমি রিয়েলাইজেশন বলতে পারো, সেটা আমার খুব ছোট বয়সে হয়েছে, কারণ আই ওয়াজ প্রিটি সিরিয়াস। আমার অনেক ঝড় ঝঞ্ঝা সবকিছুর মধ্যে থেকেও, চড়াই উতরাই সবকিছুর মধ্যেও আমার গান কিন্তু সবসময় ছিল এবং থাকবে। এখন সবাই শুনতে পাচ্ছে, মানে খবর শোনা গেছে যে অলরেডি অনেকগুলো প্লেব্যাকের তুমি আসছো, মানে অনেকগুলো গান শুনতে পাবে, কবে শুনতে পাবে দর্শকরা আবার তোমার গান? দেখো, ফেসবুক, ইনস্টা, পাবলিক ডোমেন যেগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া, সেখানে তো পোস্ট করলেই সবাই শুনতে পাবে। এখনই আমি কিছু রিভিল করতে চাইছি না, বাট হ্যাঁ, অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আস্তে আস্তে দর্শকদের কাছে আমি উপহার দিতে পারবো, আশা করি ভালো লাগবে। হীরামান্ডি সিরিজের মানে অনেকগুলো দৃশ্যের মাঝে মাঝে আপনার গলা পাওয়া গেছে, তার সঙ্গে 3টে ভীষণ জনপ্রিয় গান, একটা তো সইয়া হাটো যাও, একটা ফুল গেঁদুয়া, আর একটা হচ্ছে আজাদি। এই 3টে গানের মধ্যে নিজের কোনটা সব থেকে বেশি প্রিয়? অবশ্যই আমার সইয়া হাটো যাও, কারণ অনেকটা গাইবার সুযোগ পেয়েছি এবং ওটার একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ প্রথম রেকর্ডিং আমার সঞ্জয়জির সঙ্গে। সঞ্জয়জিকে আমি দেখলাম ফ্লোরে, তো এই আর কি। আর সঞ্জয়জি কি নিজে বলেছেন ওনার কোনটা পছন্দ? অবশ্যই সঞ্জয়জির এই গানটা খুবই পছন্দের একটা কম্পোজিশন উনি করেছেন। কম্পোজিশনটা দেখো, ওনার প্রতিটা মানে ঠুমরিতেও ওনার এত নলেজ, প্রতিটা সাবজেক্টে যা বলবেন, নাচ গান মানে সমস্ত কিছুতে এত পারফেকশনিস্ট। এবং সাইয়া গানটা প্রথমে তো ওনার বাড়িতে রিহার্সাল হচ্ছিল, তো রিহার্সালে ওনার মোটা আমি বুঝতে পেরে গেছিলাম যে আই গট হিজ পালস, মানে ওয়েদার হি ইজ এনজয়িং অর নট। এবং তারপরে তো 2 দিন পরেই রেকর্ড করা হলো। রেকর্ডিং এর অভিজ্ঞতাটা যদি একটু দর্শকদের সঙ্গে বলেন যে ঠিক কিরকম লেগেছে বা কতটা নার্ভাস ছিলেন? নার্ভাস তো একদমই ছিলাম না, কারণ ওনার সাথে আমার তার আগে রিহার্সালের সময় এতটাই আমাদের কথাবার্তা, বীজ মহারাজ জি, গিরজা দেবী জি, এসব বলে অনেক গল্প করার পরে, ইভেন ওনার বাড়ি থেকে উনি যে খাবার আনতেন, উনি
একসাথে বসে আমরা খেতাম আর কি। তো যখনই বন্যা लीजिए आ जाइए घर से खाना দিয়ে মানে আনা হয়েছে, আপনি খান। তো এইসব। আর প্রথম যেটা রেকর্ডিংটা খুবই ইন্টারেস্টিং ছিল, মানে উনি নিজে উপস্থিত ছিলেন। একটু তো দেখো, প্রথম যখন ভয়েসটা ওরকম একটা যে রেকর্ডিস্ট ছিল, দুর্দান্ত রেকর্ডিস্ট, কি সাউন্ড তার, গলাটা যখন পড়লো নিজেরই ভালো লাগছে শুনতে। তো গান তো এমনিতেই ওই হবে। ফার্স্ট রেকর্ডিং এ সাইয়া হাঁটো যাও গানটা যেদিন রেকর্ড হবে, উনি এসেছিলেন অবশ্যই, আমি গিয়ে দেখি উনি এসেছেন। আর তারপরে জাস্ট শুরু করলাম মিউজিক শুনে আমি মানে এত গ্র্যান্ডার, এতগুলো ভায়োলিন, এতগুলো তবলা, এতগুলো সবকিছু ট্র্যাক শুনে আমি ট্র্যাক শুনবো, সিনটা ভিজুয়ালাইজ করবো, আমি গাইবো। সো ইট ওয়াজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর তারপরে গানটা গাওয়ার পরে অনেকে বলেন যে সঞ্জয়জির সঙ্গে রেকর্ডিং করতে অনেক সময় লেগে যায়, কারণ কিন্তু সঞ্জয়জির সঙ্গে আমার না যেহেতু ভাও আর নজাকত এভরিথিং খুব সুন্দরভাবে আগেই ওই হয়ে গেছিল। এবং উনি যখনই আমাকে বর্ণালী জি आप देखिए सामने बिरजू महाराज जी ऐसे नजाकत कर रहा है, हाँ महाराज जी ऐसा कर रहा है, तो आप सोचिए क्या होगा। তো করার পরে গানটা 2-2.5 ঘন্টার মধ্যে আমি রেকর্ড করেছি। এবং আমি তো ভাবছি যে তারপরে তো বাড়ি চলে এলাম, সঞ্জয়জির সঙ্গে খাওয়া দাওয়া হলো, সঞ্জয়জি খাওয়ালেন, বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলেন, তো খাওয়ালেন। আরে বর্ণালী জি আপনার সঙ্গে আরো কাজ করব ইচ্ছে আছে, আপনার যা ঠুমরির সম্ভার রয়েছে, এবং অ্যাপ্রিসিয়েট করছিলেন। তারপরে তো আমি বাড়ি চলে এসেছি। আমি ভাবছি শুধু কি হবে এটা উনি কিভাবে রিয়াক্ট করবেন। তো আমি তার পরের দিন আমার কলকাতায় একটা অনুষ্ঠান ছিল, আমি চলে এসেছি কলকাতা। হঠাৎ আমি গাড়িতে ছিলাম তখন, তো সঞ্জয় জি ফোন, বর্ণালী জি আপনি जो गा दिया क्या बोलूं आपको, बहुत ही अच्छा। ওনার মাকে শুনিয়েছেন, উনি তো আবার সবকিছু ওনার মাকে শোনান, এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। বলছে আমার সাথে 25 বছরের ড্রাইভার, সে র‍্যাপ ছাড়া শোনে না, সে বলছে ये सैया वाला कुछ करेगा। So it's like very interesting, এবং এটা সবচেয়ে বেশি পাওয়া। আর এরকম একটা মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, it means a lot to me. শুনেছি রেখাজিও এটার প্রচুর প্রশংসা করেছেন, এবং ব্যক্তিগতভাবে করেছেন, অবশ্যই করেছেন। এবং উনি বলেছেন যে আমি গলার ফ্যান হয়ে গেছি। মুম্বাইতে এলে সবার আগে আমার বাড়িতে এসে গান শুনিয়ে তুমি যে যা কাজ করবে। তো এটা ওনার কাছ থেকে শুনে সত্যি এটা পরম প্রাপ্তি। আর পরম প্রাপ্তি হচ্ছে এই গানটা তোমরা সকলে শুনেছো, সবাই শুনেছে, সবাই শুনছে, এত রিলস বানাচ্ছে, এত লোকের মনে ঢুকতে পেরে খুব ভালো লাগছে, এত ভালোবাসা, এত আনন্দে শুনছে। সিরিজের সবকটা গানই ভীষণ পপুলার, কিন্তু তার মধ্যে আরো একটা গায়ে কাঁটা দেওয়া গান হলো আজাদি, যদি একটু 2 লাইন শোনানো যায়। আরেকটা গানও আছে, ফুল গেন্দওয়ানা মারো। হ্যাঁ, ফুল গেন্দওয়া দুটোই যদি একটু শোনানো যায়। আচ্ছা, ফুল গেন্দওয়ানা মারো এটারও একটা অদ্ভুত আছে। ফুল গেন্দওয়ানা মারো আমাকে 3 বার রেকর্ড করতে হয়েছে, মানে ফুল গানটা রেকর্ড হয়ে গেছে, আমি চলে এসেছি। আচ্ছা, আনন্দের সাথে রয়েছে। বর্ণালী জি ये लिरिक्स नहीं चलेगा, आप आइए। আরেকটা লিরিক্স দিয়েছেন, আরেকটা লিরিক্সের উপর, মানে 3 সেট করে লাস্টে ফাইনালাইজ হয়েছে এটা। কারণ কি একটা কপিরাইটের ব্যাপার আছে, কারণ ট্রেডিশনাল না এগুলো, তো দিস আর অল ট্রেডিশনাল ঠুমরিস এর লিরিক্স গুলো। সো তো এনিওয়ে এটা খুব ইন্টারেস্টিং, এবং গেয়েছিও গানটা প্রাণ করে।
फूल गेंदवा न मारो न मारो न मारो, हाँ फूल गेंदवा न मारो, लगत करजवा पे चोट, लगत करजवा पे चोट, न मारो न मारो, हाँ फूल गेंदवा न मारो। সাইয়া হাঁটু যেহেতু মোটামুটি সবাই শুনে নিয়েছে, তো আরো একটা গান যেটা টলিউডে ভীষণ জনপ্রিয়, মানে বাঙালিদের কাছে তো ভীষণ জনপ্রিয়, বাঙালিদের মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে সাওয়ান আয়ো, যেটা মনে হয় সাওয়ান আয়ো রে, ওইটা যদি একটু শোনানো যায়। হ্যাঁ হ্যাঁ। सावन आयो रे सखी सावन आयो रे, देखो भीगी मोरी चुनर सारी, भीगी मोरी चुनर सारी, सावन आयो रे, हाँ हाँ सावन आयो रे। অসাধারণ অসাধারণ। এশিয়ানেট নিউজ বাংলা থেকে এতক্ষণ কথা বলছিলাম বর্ণালী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এরকম আরো আকর্ষণীয় ইন্টারভিউজ দেখতে অবশ্যই চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।